তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না। হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলের থালায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তে টি টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্ত পোষ হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাচ। সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটু বিচলিত দেখালো না হাফিজুলকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে উঠে শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই। আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে। যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আবার নিজের রক্ত মাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিন নামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়েচড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবের অপেক্ষায় ছিল। দপদপে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে তোমাকে হবেই। চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কাবিনের কাগজ। এখানে স্পষ্ট তুমি বাকিটা শেষ করতে পারো না। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আবরার কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর রাগান্বিত সুরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়। ঝামেলা চুকাতে দেব না, মানতে হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে দাদার থেকেও দ্বিগুণ তেজি সুরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস, আবরার তাসনিম বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পারত আতিয়া বেগমের কর্দরত মুখর্ষি, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী দফ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের উপর রেখে হু হু করে কেঁদে উঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে মারা গিয়েছেন গত 15 বছর আগে। তখন আবরারের বয়স ছিল 10 বছর। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনো এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়ার আগে হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। মেজ ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনন্যের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার বাসা তার নেই। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যিই কি তাই? 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং তার মা তার ক্ষতি করেননি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেননি, তাকে ঠকাননি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2-1 পরেই পরলোক গমন করেছেন।
হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিল সকল অভিমান বলে ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগেই হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষবেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, তুলতুলকে তোমরা দেখে রেখো, আবরারের আমানত তোমাদের বর্ষায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিব্বার ছেড়ে দিচ্ছে তুলতুলের গোটা মুখ, যেন জিব্বার মালিক জাগাতে চাইছেন তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত পড়ছে, এমন সময় সাদের ঘুমের ভাগাত ঘটাতে নিশ্চয়ই ভালো লাগবে না। তুলতুলেরও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যয় হয়, তবে জিব্বার মালিকের জন্য পারে না, সেই জন্য পণ্য করেছে। বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে। পিটপিট করে চোখ খুলে তুলল, কপাল কুঁচকে বলে, তো আজ এই পর্যন্তই। যদি দ্বিতীয় পর্ব দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে দ্বিতীয় পর্ব ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।